বন্ধুরা, এটি হচ্ছে লোকনাথ বাবার প্রধান মন্দির, যেখানে বিভিন্ন ভক্তগণ ভোগ দিয়ে থাকেন। তারপর এটি হচ্ছে বাবার সমাধি মন্দির। এর ঠিক পাশেই মহাদেবের বিশাল বড় একটি বিগ্রহ। দূরের যে ভক্তগণ আছেন, যদি কেউ লোকনাথ আশ্রমে থাকতে চান, থাকার খরচ কীরকম, তারপর বাল্যভোগ ও রাজভোগ কখন পাবেন, কত টাকা লাগে, এখানে আছে কালীমাতা মন্দির, শিবলিঙ্গ, তারপর তার পাশে হচ্ছে শ্মশানঘাট। আজকে আমি বিস্তারিত এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আই এম রাজু সরকার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ সোনারগাঁ বারোদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে। তো লোকনাথ বাবার আবির্ভাব ও তিরোধান সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ওনার মন্দির প্রাঙ্গণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো বরাবরের মতো আজকে আমার সাথে আছে অনিকদা। তো অনিকদা, যদি আপনি কিছু বলতেন। নমস্কার বন্ধুরা, আমি অনিক শাহ। আজকে আমরা যাচ্ছি বারোদি, হুট করে আমাদের প্ল্যান। তো সকলে আমাদের সাথে থাকুন এবং ব্লগটা এনজয় করুন। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর বাইপাস সড়কে। আপনারা এখান থেকে সরাসরি সিএনজি নিয়ে গাউসিয়া চলে যাবেন, ভাড়া 100 টাকার মতো নেবে। তারপর গাউসিয়া থেকে সরাসরি সিএনজি নিয়ে বাবার আশ্রমে বারোদি চলে যেতে পারবেন। আমি আর অনিকদা আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম লোকনাথ বাবার আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল সেখানে যাওয়ার, তাছাড়া আমার কিছু মানুষই ছিল, সেগুলো আজকে বাবার ওখানে দিয়ে আসব। বন্ধুরা দেখুন, আশেপাশের পরিবেশ কত সুন্দর, মনোরম বাতাস, চারিদিকে গ্রামীণ পরিবেশ, দেখতেই কত সুন্দর লাগছে। বন্ধুরা, মন্দিরের গেটের ঠিক বাহিরেই অনেক ধরনের দোকান ও মেলা বসেছে। বেশিরভাগই হচ্ছে আগরবাতি, মোমবাতি ও ভোগ বিক্রির দোকান, এবং বিশাল বড় মেলাও বসেছে। কেউ বা দেখলাম হাতে ট্যাটু আঁকতেছে, এবং সেটা নাকি একদম পার্মানেন্ট ট্যাটু। বারোদি প্রবেশ করেই আমরা প্রথমে মোমবাতি, আগরবাতি ও ভোগ কিনে নিলাম। মন্দিরের ভিতরে প্রবেশ করে বাবার এখানে প্রথমেই আগরবাতি ও মোমবাতি জ্বালালাম, এবং এর কিছু সময় পরে ভোগ নিয়ে মন্দিরে গেলাম এবং কর্তাবাবুর কাছে দিলাম। ওই সময় খুব বড় একটা মিলন মেলা, বাবার ভক্তদের মিলন মেলা হয়। সেই সাথে আপনার হচ্ছে অঘ্রাণ মাসে 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে বাবার মন্দিরে মহানাম কীর্তন হয়। ওই পাশে নাট মন্দির আছে, ওখানে মহানাম কীর্তন হয়। পরম ব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, ওনাকে মহাযোগী বলা হয়, মহাযোগী শিবকল্প লোকনাথ। বাবা লোকনাথ হচ্ছে কচুয়া, পশ্চিমবঙ্গের বর্ধমানের কচুয়াতে জন্মগ্রহণ করেন। আর বাবা লোকনাথ এখানে হচ্ছে বাবার শেষ জীবনের 26 বছরের কিছু বেশি সময় ধরে এখানে ছিলেন আর কি, অবস্থান করেছিলেন। এবং 1297 সালের 19 জ্যৈষ্ঠ রবিবার বাবা লোকনাথ ঠিক 11:40 সময় দেহ রাখেন, নিজের মানে দেহ ত্যাগ করেন আর কি। এবং বাবাকে ঠিক এখানে চন্দন কাঠ দিয়ে চিতা সাজিয়ে বাবার আদেশ অনুসারে বাবাকে দাহ করা হয়। জঙ্গলের ভিতর দিয়ে যাত্রাকালে হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায়। তিনি লক্ষ্য করলেন বৃক্ষতলায় এক জটজটাধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন আছেন। তিনি যুগ বলে তাকে নিরাপদে নিয়ে আসেন। তিনি ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। এরপর লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন। বারোদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সে সময় ফৌজদারি মামলার আসামি হয়ে দাউদকান্দিতে ছিল। উদভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন। তখন লোকনাথ তাকে নির্ভয়ে থাকতে বলেন। পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস রায়ে দেন। লোকনাথকে ডেঙ্গু তার বাড়িতে নিয়ে আসেন। ডেঙ্গুর মৃত্যুর পর বারোদির জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে। জমিদার তাকে সাওয়াল বাগিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন।
দীর্ঘ 26 বছর তিনি সেখানে অবস্থান করেন। সেই সময় থেকেই বারোদির ব্রহ্মচারী হিসেবে লোকনাথ পরিচিতি পান। বন্ধুরা, আজকে আসলে এত পরিমাণ রোদ আর এত গরম যা আসলে বলার মতো না। তো বারোদি আশ্রমে, লোকনাথ বাবার আশ্রমে আসার পরে আমি মোটামুটি লোকনাথ বাবার মন্দির, বাবার সমাধি মন্দির, সেই সাথে এর পাশে হচ্ছে কালীমাতা মন্দির, শ্মশান ঘাট, সব কিছুই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি। তো এখন আমি হচ্ছে যেখানে প্রসাদ দেয় সেই ভবনের ঠিক পিছনে বাগানে বসে আছি, তো একটু রেস্ট করতেছি। তো এরপরে আমি আপনাদেরকে আরও বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন এবং এই ব্লগটি এনজয় করতে থাকুন। বন্ধুরা, আপনারা আমার পিছনে যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত দুর্গা মন্দির। এটি নতুন করা হয়েছে। তো দেখুন কত সুন্দর নকশা, কত সুন্দর ডিজাইন করে মন্দিরটি করা হয়েছে। তো এটির কাজ কবে কমপ্লিট হবে এটা আমি আসলে বলতে পারি না, তবে আমার ইচ্ছা আছে এই মন্দিরটি কমপ্লিট হলে আমি এখানে আবার আসবো, আবার লোকনাথ বাবার মন্দিরে আবার আসবো এবং আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে তো মনে হয় সকল ধর্মের মানুষ আসে, ঠিক না? আপনি এই বিষয়ে কিছু বলেন। সকল ধরনের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে, 12 জাতি বাবার কাছে আছে। বাবা আল্লাহর অলি মানুষ। উনি তো দুই ধরনের, একজন হলো অলি আর একজন হলো উনি দেবতা। সনাতন ধর্মের ধর্মটা, ইসলাম ধর্ম উনি অলি। এই অবস্থা রাজ্য সরকার। বন্ধুরা, আসলে এত পরিমাণ রোদ, এত পরিমাণ গরম, বলার মতো না। তারপরও আসছি বারোদি আজকে একটা ব্লগ বানাতে, এবং লোকনাথ বাবার আশ্রমে আমার কিছু মানত ছিল, সেগুলো দিলাম। তো যাই হোক, সব মিলিয়ে আছে। আসলে আজকে দিনটা অনেক ভালো কাটতেছে, যদিও অনেক গরম, অনেক রোদ। তো সেইটা আসলে কিছুই না। বাবার এখানে আপনার হচ্ছে নেপাল, ভুটান, ভারত, তারপরে আপনার হচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, সবখান থেকেই বাবার ভক্তরা আসেন। এবং এই মন্দিরে আপনার হচ্ছে 19শে জ্যৈষ্ঠ খুব বড় করে অনুষ্ঠান করা হয়। আপনার অনেক, এটা একটা মেলা মতো আর কি, বাবার প্রধান উৎসব, এই মন্দিরের প্রধান উৎসব। সেই সাথে আপনার হচ্ছে কার্তিক মাসের, বাংলা কার্তিক মাসের 15 তারিখের পর থেকে যে 4টা শনি মঙ্গলবার বাবার রাখের উপবাস এখানে পালন করা হয়। ওই সময় দেশ বিদেশ থেকে অনেক ভক্তবৃন্দ বাবার মন্দিরে রাখের উপবাস পালন করতে আসেন। এবং আমি যদি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে প্রতিদিন বাবার মন্দিরে ভোরবেলা পূজা অর্চনা, বাবার মূল পূজাটা ভোরবেলা হয়। এটা সাধারণত ভোর 5টা থেকে 7টার ভিতরে এই পূজাটা শেষ হয়ে যায়। সেই সাথে আপনার হচ্ছে ঠিক সকাল 9টার সময় আপনার হচ্ছে বাবার মন্দিরে বাল্যভোগ নিবেদন করা হয়, এবং ভক্তরা সেই বাল্যভোগটা আপনার সকাল 11টার দিকে প্রসাদ হিসাবে পায়। মানে সাদা অন্ন, সাথে হচ্ছে আপনার আলু ভর্তা এবং ডাল। এরপরে যে আপনার হচ্ছে বিকাল 4টের সময় বাবার রাজভোগ নিবেদন করা হয়। যে রাজভোগটা ভক্তরা প্রসাদ হিসাবে পায় হচ্ছে 4:45-এ ভক্তদের মাঝে বিতরণ করা হয়। রাজভোগে সাধারণত আপনার হচ্ছে সাদা অন্ন, ডাল, একটা সবজি এবং সাথে মিষ্টান্ন থাকে। তারপরে আপনার হচ্ছে সন্ধ্যাবেলা যখন হচ্ছে সূর্য অস্ত যায়, তখন হচ্ছে বাবার বাড়িতে বেলবাড়ি এই হয়। তারপরে বাবার হচ্ছে আরতি করা হয়। আরতির পরে গিয়ে আপনার হচ্ছে 2 ঘন্টা যাবত আপনার বাবার মন্দিরে কীর্তন হয়। তারপর ভক্তদের মাঝে বাতাসা লুট দেওয়া হয়, ভক্তদের মাঝে ফল, মিষ্টি, প্রসাদ বিতরণ করা হয়। তারপরে বাবার মন্দির বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আপনার হচ্ছে রাত্রে আবার হচ্ছে ভক্তদের মাঝে ফ্রি প্রসাদ বিতরণ করা হয়। বাবার যে মেন ভোগের প্রসাদ, এটা ভক্তদের মাঝে রাত্রিরে মন্দির বন্ধ হওয়ার পরে ফ্রি প্রসাদ বিতরণ করা হয়, ভক্তরা এটা নিতে পারেন। বন্ধুরা, বারোদি লোকনাথ আশ্রমে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে দিতে হবে 600 টাকা, আর ব্যাচেলরদের জন্য 100 টাকা। এটা হচ্ছে 1 দিনের জন্য।
তবে যারা ব্যাচেলর থাকবেন তাদের জন্য একা কোনো রুম দেয়া হবে না, সবার সাথে থাকতে হবে। বারোদি দিন হিসেব করা হয় সকাল 10টা থেকে, অর্থাৎ আপনি যদি বিকেল 5টায় উঠেন এরপরের দিন সকাল 10টায় রুম ছাড়তে হবে। ফ্যামিলি নিয়ে থাকতে গেলে 500 টাকারও রুম আছে, 600 টাকারও রুম আছে। আর রুম নিয়ে থাকার সাথে প্রসাদের কোনো সম্পর্ক নেই, রুম ভাড়া নিলেও প্রসাদ কিনে খেতে হবে। এছাড়া কোনো ভক্ত যদি প্রসাদ না কিনে তবে সে ফ্রিতে মাখা প্রসাদ পাবে। বন্ধুরা, আমি এখন কালীমাতা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেছি। মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে গীতা পাঠ করার জায়গাটি। তার পাশে হচ্ছে বিশাল বড় একটি বটগাছ এবং শিবলিঙ্গ। বটগাছের ডালে বিভিন্ন ভক্তরা আশীর্বাদের সুতা বেঁধে থাকেন। ঠিক পাশে হচ্ছে কালীমাতার মন্দির। বন্ধুরা, এটি হচ্ছে শ্মশানঘাট, যেখানে সনাতন ধর্মাবলম্বীদের মৃতদেহ দাহ করা হয়। প্রতিটা কাষ্ট সম্পন্ন করতে 4 থেকে 5 হাজার টাকার মতো খরচ হয়। শ্মশানঘাটে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে স্নানঘর, যেখানে মৃতদেহ স্নান করানো হয়। এর ঠিক 2 পাশে রয়েছে দাহ করার জায়গা।